আসসালামু আলাইকুম, স্বাগতম দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার বিপক্ষে যুদ্ধে প্রাণ হারিয়েছে ইউক্রেনের ৫৫,০০০ সেনা। জেলেন্সকি। লোহার খোলসে বিস্ফোরক ঠাসা যুদ্ধের সরঞ্জাম দামোদরের চড়ে। যুগোস্লাভিয়ায় ন্যাটোর বোমা হামলা। মাটির নিচে নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। রুশ ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণে নিহত ৩। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের দিনের সবচাইতে আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবরটি আসছে পূর্ব ইউরোপের যুদ্ধক্ষেত্র থেকে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যান তুলে ধরেছেন, যা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এতদিন ধরে যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে নানামুখী জল্পনা কল্পনা থাকলেও এই প্রথমবারের মতো কিয়েবের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হলো, যেখানে জেলেন্সকি দাবি করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে চলমান এই দীর্ঘমেয়াদী সংঘাতে ইউক্রেনের প্রায় ৩১,০০০ সেনা নিহত হয়েছে। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা শিরোনামে সংখ্যাটি ৫৫,০০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে বলে উল্লেখ করা হচ্ছে, যা হয়তো আহত বা নিখোঁজদের সংখ্যা মিলিয়ে একটি সামগ্রিক চিত্র হতে পারে। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন যুদ্ধটি তার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এবং ইউক্রেন তাদের পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও অধিক সামরিক সহায়তা ও অস্ত্রের জন্য জোর দাবি জানাচ্ছে। তাই বিশ্লেষকদের মতে এই পরিসংখ্যান প্রকাশ করার পেছনে একটি বড় কৌশলগত কারণ থাকতে পারে। হয়তো বিশ্ববাসীকে এটা বোঝানো যে রাশিয়ার বিশাল সামরিক শক্তির বিপরীতে ইউক্রেন কতটা সাহসিকতার সাথে লড়াই করছে এবং তাদের আত্মত্যাগ কতটা ব্যাপক। তবে জেলেন্সকি এটাও পরিষ্কার করেছেন যে তিনি আহত সেনাদের সংখ্যা প্রকাশ করবেন না, কারণ এতে রাশিয়া তাদের সামরিক পরিকল্পনা সাজাতে সুবিধা পেতে পারে। কিন্তু এই বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এটি হাজার হাজার পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একজন বাবা, একজন ভাই বা একজন সন্তানের মুখ, যা এই যুদ্ধের ভয়াবহতাকে আমাদের সামনে পুনরায় জীবন্ত করে তোলে। যুদ্ধের ময়দানে তথ্যের গোপনীয়তা রক্ষা করা একটি সাধারণ সামরিক কৌশল, তাই এতদিন ইউক্রেন বা রাশিয়া কেউই নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক হিসেব দিচ্ছিল না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর আগে ধারণা করেছিল যে ইউক্রেনের নিহতের সংখ্যা ৭০,০০০-এর কাছাকাছি হতে পারে। কিন্তু জেলেন্সকির দেওয়া এই সংখ্যা সেই ধারণার চেয়ে বেশ কম, যা নিয়ে সামরিক পর্যবেক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ ভাবছেন এটি হয়তো মনোবল ধরে রাখার জন্য কিছুটা কমিয়ে বলা হয়েছে। আবার কেউ ভাবছেন ইউক্রেনীয় বাহিনী হয়তো তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যন্ত দক্ষ ছিল। তবে সংখ্যা যাই হোক না কেন, ৫৫,০০০ বা ৩১,০০০, প্রতিটি প্রাণী অমূল্য। পরবর্তী খবরের দিকে নজর দিই, যা আমাদের খুব কাছের একটি ঘটনা এবং এটি জনমনে বেশ চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামোদর নদের চরে উদ্ধার হয়েছে লোহার খোলসে মোড়া এমন কিছু সন্দেহভাজন বস্তু, যা দেখতে অনেকটা পুরনো দিনের যুদ্ধের কামানের গোলার মতো বা বিস্ফোরক ঠাসা কোনো সরঞ্জাম বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রতিদিনের মতো যখন নদীর পাড়ে বা চরে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী বালির স্তূপের মধ্যে বা আংশিক মাটির নিচে পুঁতে থাকা এই অদ্ভুত দর্শন ভারী লোহার বস্তুগুলো দেখতে পান এবং মুহূর্তেই এই খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় যে এগুলো হয়তো সচল কোনো বোমা বা বিস্ফোরক হতে পারে। খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে বা কর্ডন করে দেয়, যাতে সাধারণ মানুষ কেউ কাছে যেতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। কারণ এই ধরনের পুরনো বিস্ফোরক বা শেল অনেক সময় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকলেও রাসায়নিক বিক্রিয়ার ফলে বা হঠাৎ নড়াচড়ায় বিস্ফোরিত হওয়ার ঝুঁকি থেকে যায়। বিশেষজ্ঞরা ধারণা করছেন এগুলো হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বা তার পরবর্তী কোনো মহড়ার পরিত্যক্ত শেল হতে পারে, যা বছরের পর বছর মাটির নিচে বা নদীর তলদেশে সুপ্ত অবস্থায় ছিল এবং নদীর গতিপথ পরিবর্তন বা মাটি ক্ষয়ের কারণে এখন ভেসে উঠেছে। তবে বোম ডিসপোজাল স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে এগুলো পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না যে এগুলো কতটা শক্তিশালী বা এর ভেতরে আদৌ কোনো বিস্ফোরক আছে কিনা।
স্থানীয় প্রবীণ নাগরিকদের মতে এই অঞ্চলে অতীতেও মাঝে মাঝে এমন পুরনো লোহালক্কর বা সামরিক সরঞ্জাম পাওয়া গেছে যা ইতিহাসের সাক্ষী বহন করে। কিন্তু বর্তমান সময়ে নিরাপত্তার প্রশ্নে প্রশাসন কোনো ঝুঁকি নিতে নারাজ, তাই তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং জনগণকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের রেশ বা ইতিহাসের ফেলে আসা উপাদানগুলো কত বছর পরেও আমাদের বর্তমান জনজীবনে হঠাৎ করে চলে আসতে পারে এবং ভয়ের কারণ হতে পারে। তাই আপনারা যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করেন তারা এমন সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিজেরা হাত না দিয়ে সাথে সাথে পুলিশকে খবর দেবেন, কারণ সচেতনতাই পারে বড় কোনো দুর্ঘটনা রুখে দিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এবার আমরা দৃষ্টি ফেরাব ইতিহাসের পাতায় বা আন্তর্জাতিক ভূরাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে, যা আজও বিশ্ব রাজনীতির আলোচনায় বারবার ফিরে আসে। আর সেটি হল যুগোস্লাভিয়ায় ন্যাটোর সেই ভয়াবহ বোমা হামলার ঘটনা যা ঘটেছিল ১৯৯৯ সালে। এবং সম্প্রতি এই ঘটনার বার্ষিকী বা প্রাসঙ্গিক আলোচনার কারণে বিষয়টি আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছে। যুগোস্লাভিয়ার ওপর ন্যাটোর সেই বিমান হামলা ছিল আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি মোড় ঘোরানো ঘটনা, যেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই ন্যাটো জোট সার্বিয়ার ওপর টানা ৭৮ দিন ধরে বিমান হামলা চালিয়েছিল, যার উদ্দেশ্য ছিল কসোভোতে মানবিক বিপর্যয় রোধ করা এবং তৎকালীন সার্বিয়ার নেতা স্লোবোদান মিলোসেভিচের বাহিনীকে পিছু হটতে বাধ্য করা। এই হামলাকে পশ্চিমা বিশ্ব একটি মানবিক হস্তক্ষেপ হিসেবে দেখলেও সার্বিয়া এবং তার মিত্ররা, বিশেষ করে রাশিয়া ও চীন, আজও একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে গণ্য করে। কারণ সেই হামলায় শুধুমাত্র সামরিক স্থাপনা নয়, বরং বহু সাধারণ নাগরিকের ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং এমনকি চীনা দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাতে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরপরাধ মানুষ। বর্তমান সময়ে যখন ইউক্রেন, রাশিয়া বা মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা হয়, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা সার্বিয়ার বর্তমান নেতারা প্রায়শই এই যুগোস্লাভিয়ার উদাহরণ টেনে আনেন এবং বলেন যে পশ্চিমেরা আজ যা নিয়ে অভিযোগ করছে তারাই একসময় যুগোস্লাভিয়ায় একই কাজ করেছিল। এই ঐতিহাসিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের সময় সাধারণ মানুষের দুর্ভোগের কোনো সীমা থাকে না এবং বড় বড় শক্তিধর দেশগুলোর রাজনৈতিক খেলার দাবার ঘুঁটি হতে হয় সাধারণ নাগরিকদের, যার ক্ষত আজও বেলগ্রেডের রাস্তায় ভাঙা ভবনগুলির দিকে তাকালে স্পষ্ট দেখা যায়। মধ্যপ্রাচ্যের দিকে নজর দিলে আমরা দেখতে পাই আরেকটি বড় ধরনের সামরিক ও প্রযুক্তিগত খবর, যেখানে ইরান আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে মাটির অনেক গভীরে অবস্থিত একটি নতুন এবং অত্যাধুনিক মিসাইল ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের মাধ্যমে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান গত কয়েক বছর ধরেই মাটির নিচে সুরক্ষিত বাংকার বা ঘাঁটি তৈরি করে আসছে, কিন্তু এবারের এই ঘাঁটিটি প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। কারণ স্যাটেলাইট ইমেজ বা রাডার ফাঁকি দিয়ে মাটির গভীর থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করার সক্ষমতা এই ঘাঁটির রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে বিশাল সব টানেল, যেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোন, যা ইসরায়েল বা আমেরিকার মতো প্রতিপক্ষ দেশগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা হিসাবে কাজ করছে। এই ঘাঁটিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি পারমাণবিক হামলা বা বাংকার ব্লাস্টার বোমার আঘাতও সহ্য করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে এবং এখান থেকে মুহূর্তের নোটিশে শত্রুর যে কোনো টার্গেটে আঘাত হানা সম্ভব। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি, বিশেষ করে লোহিত সাগরে উত্তেজনা এবং ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরানের এই শক্তি প্রদর্শন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এটি প্রমাণ করে যে অবরোধ বা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে সামরিক দিক থেকে কতটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। এই ধরনের মাটির নিচের ঘাঁটিগুলোকে সামরিক পরিভাষায় মিসাইল সিটি বলা হয় এবং ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি দাবি করেছে যে তাদের হাতে এমন আরও অনেক গোপন ঘাঁটি রয়েছে যা শত্রুর কল্পনারও বাইরে। প্রযুক্তি এবং সামরিক সক্ষমতার এই প্রতিযোগিতা পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে তা সত্যিই ভাবার বিষয়। তবে ইরানের এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে এবং পশ্চিমা দেশগুলোকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
শেষ খবরটি আমাদের আবারও নিয়ে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, যেখানে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা এই অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় ইউক্রেন, বিশেষ করে ওডেসা বা খেরসান অঞ্চলগুলো যুদ্ধের শুরু থেকেই একটি হটস্পট বা সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত, কারণ এটি কৃষ্ণসাগরের তীরবর্তী এবং বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানেই রাতের আধারে বা ভোরের আলো ফোটার আগেই রাশিয়ার কামিকাজে ড্রোনগুলো একের পর এক হামলা চালায়। স্থানীয় প্রশাসনের রিপোর্ট অনুযায়ী এই হামলায় আবাসিক ভবন এবং কিছু বাণিজ্যিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করতে দিনভর কাজ করেছেন। ড্রোন প্রযুক্তির ব্যবহার এই যুদ্ধকে একটি নতুন এবং ভয়ঙ্কর রূপ দিয়েছে, কারণ এগুলো আকারে ছোট হওয়ায় রাডারে ধরা কঠিন এবং খুব কম খরচে বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে, যার প্রমাণ আমরা এই হামলায় আবারও দেখতে পেলাম, যেখানে ৩ জন নিরীহ মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে যে তারা বেশ কয়েকটি ড্রোন আকাশে থাকতেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালানো হয় তখন সবগুলোকে আটকানো বা ধ্বংস করা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই, তবে যুদ্ধের এই নির্মম বাস্তবতা প্রতিদিন সাধারণ মানুষকে যে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে তা সত্যিই বেদনাদায়ক। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানালেও যুদ্ধের ময়দানে তার খুব একটা প্রতিফলন দেখা যাচ্ছে না, যা মানবাধিকার সংস্থাগুলোর জন্যেও একটি বড় উদ্বেগের কারণ।